আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রবাসের কথা। সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, প্রবাসের কথার আজকের আয়োজনে আমাদের সাথে কথা বলার জন্য যোগ দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি, ওয়াশিংটন, ইউএসএ। প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম, আপনাকে স্বাগত চ্যানেল এস এর স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরো যোগ দিচ্ছেন ডক্টর অনিন্দ্য রহমান, যিনি কাজ করছেন স্বাস্থ্য অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে, মহাখালীতে। প্রফেসর ডক্টর অনিন্দ্য রহমান, আপনাকে স্বাগত চ্যানেল এস স্টুডিওতে। ধন্যবাদ আপনাকেও। সেই সাথে আমাদের সাথে আরো যোগ দিচ্ছেন ডক্টর ইফতেখার রফিকুল্লাহ, যিনি পিএইচডি গবেষক হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টার, মিসিসিপি, ইউএসএ। ইফতেখার রফিকুল্লাহ, আপনাকে স্বাগত চ্যানেল এস স্টুডিওতে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের কাছে। আমরা শুনবো তাদের কথা, তাদের কাছ থেকে আমরা জানবো। যেহেতু আপনাদেরকে আগেই জানিয়ে রাখি, আমাদের সাথে আজকে যারা যোগ দিচ্ছেন তারা প্রত্যেকেই কোভিড-19 এর সাথে ডিরেক্টলি জড়িত, কোভিড-19 ভ্যাকসিন রিসার্চের সাথে জড়িত এবং কোভিড-19 এর ট্রিটমেন্টের সাথে জড়িত। আমরা কথা বলবো তাদের সাথে কি করে আমরা এই কোভিড-19 থেকে ঠিক প্রতিরোধ করা যায়, কোভিড-19 থেকে আমরা বাঁচতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই যেতে চাচ্ছি আমাদের আজকের অতিথি ডক্টর ইফতেখার রফিকুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট আসলে কি, সহজ করে যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিলেন অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট কি। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল এসকে আমাকে অনুষ্ঠানে কানেক্ট করার জন্য। তো সহজ করে বললে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বা জীবাণু। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শব্দটা আসলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের ড্রাগ বা মেডিসিন যা ব্যাকটেরিয়ার সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয়। তো এখন কি কি ধরনের সংক্রমণ, যেমন ধরুন বুকের সংক্রমণ হতে পারে, যক্ষা, নিউমোনিয়া, আবার পেটের পীড়া বা সংক্রমণ আছে যেমন ডায়রিয়া। তো অ্যান্টিবায়োটিক শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে জীবন বিনাশী বা জীবনরোধী। আবার রেজিস্ট্যান্স শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে প্রতিরোধী বা প্রতিরোধক্ষম। তো কাজে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কথাটার অর্থ হচ্ছে যে ব্যাকটেরিয়া বা জীবাণু তার বিরুদ্ধে ব্যবহৃত জীবন বিনাশী অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সক্ষমতা বা প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে, তাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। আর ওই ব্যাকটেরিয়া যে সক্ষমতাটা অর্জন করেছে সেটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো সহজ করে বললে একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন যে একজন রোগীর কাছে একজন পেশেন্ট এসেছে গলা ব্যথা নিয়ে। তো ডাক্তার তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করলেন যে আপনার গলার স্ট্রেপ থ্রোট হয়েছে, যেটা আমরা বলি গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়া বা একটা জীবাণু দ্বারা হয়ে থাকে আর কি। তো ডাক্তার তাকে পেনিসিলিন নামক একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দিলেন। তো 7 দিন পর রোগী আবার ডাক্তারের কাছে আসলেন, বললেন ডাক্তার সাহেব আমার তো রোগের উপশম ঘটে নাই। তো তখন ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ, ওই ব্যাকটেরিয়া বা জীবাণু এখনো বহাল তবিয়ত রয়ে গেছে। তো তার মানে হচ্ছে যে এই পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা এই ক্ষেত্রে কাজ করেনি। এর মানে হচ্ছে যে এই জীবাণুটা এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। একটা ভুল ধারণা আছে ক্ষেত্রে, সেটা আমি ক্লিয়ার করে বলতে চাই। অনেকে বলেন যে আরে অ্যান্টিবায়োটিক খেতে থাকেন, আমরা তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছি। আসলে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হই না, বরং ব্যাকটেরিয়া বা জীবাণুরা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয়ে যায়। আমরা অ্যান্টিবায়োটিক খাই এবং এটা আমরা হজমও করতে পারি না, এটা আবার আমাদের শরীর থেকে বের হয়ে চলে যায়। একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এর সাথে বলবো, যেটা মনে রাখতে হবে, যে অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়ার উপর কাজ করে, ভাইরাসের উপরে নয়। তো আমরা যদি অ্যান্টিবায়োটিক অপব্যবহার করি বা অতিরিক্ত ব্যবহার করি, তাহলে হবে কি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। একটা ব্যাকটেরিয়া যদি একের অধিক অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হয়ে যায়, তাহলে ওই ব্যাকটেরিয়াটাকে আমরা বলি হচ্ছে সুপারবাগ। ধন্যবাদ আপনাকে। আমি একটু এবার যেতে চাচ্ছি স্যার ডক্টর অনিন্দ্য রহমান, আপনার কাছে জানতে চাইবো যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জীবাণু দ্বারা সংক্রমণ আসলে কেন হচ্ছে এবং এটার গুরুত্বটা কি, যদি একটু আপনি শুধু বুঝিয়ে বলতেন। আমি স্বাস্থ্য দপ্তরে কাজ করছি এবং অ্যান্টিমাইক্রো রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছি বেশ কিছুদিন ধরে। সে কারণেই আজকে আপনাদের সাথে যোগ দেওয়া
এবং আপনার প্রশ্নটির জন্য ধন্যবাদ। আসলে এই বিষয়টি এখন খুবই খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটাকে WHO বলছে যে ওয়ার্ল্ডের প্রথম 10টা বড় পাবলিক হেলথ সমস্যার মধ্যে এটা একটা। ইটস ওয়ান অফ দ্য মেজর পাবলিক হেলথ থ্রেট ফর দ্য হোল ওয়ার্ল্ড। এটার বলার কারণটা কি? কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কিন্তু ছড়িয়ে পড়েছে সারা বিশ্বেই, এবং বিভিন্ন অর্গানিজম, বলতে গেলে প্রত্যেকটা অর্গানিজমই কিছু না কিছু অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে কি তারা আর সেন্সিটিভ নয়, অর্থাৎ তারাও অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ফলে তারা মারা যাচ্ছে না বা তাদের গ্রো ইনহিবিট হচ্ছে না। এর অর্থ তো আমার আগের বক্তা তো অলরেডি বলে দিলেন যে এই সংজ্ঞাটা কি। কখনো আমি বলবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, বাট আমি যদি বলি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কিভাবে ছড়াচ্ছে, আমি একটু সংখ্যা দিয়ে আগে বলি যে বর্তমানে বলা হচ্ছে যে সারা ওয়ার্ল্ডে প্রতি বছর প্রায় 7 লাখের উপর লোক মারা যায় শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। অর্থাৎ তাদের এমন একটা জীবাণুদের আক্রমণ হয়েছে যারা কিছুদিন আগে অ্যান্টিবায়োটিক দিলে সিম্পলি সে কিন্তু ব্যাকটেরিয়া গুলা মরে যেত, এবং সে হচ্ছে বা অ্যান্টিমাইক্রোবিয়ালস গুলা মরে যেত এবং সে কিন্তু সুস্থ হয়ে যেত। শুধুমাত্র অ্যান্টিবায়োটিক কাজ করছে না দেখে প্রায় 7 লাখের মতো মানুষ মারা যাচ্ছে প্রতি বছর, যেটা বলছে যে 10 মিলিয়ন হতে পারে 2050 সাল নাগাদ। এবং বাংলাদেশেও সংখ্যাটা এরকমই হবে আর কি, আনুপাতিক হারে। আমি মাত্র একটা আর্টিকেল দেখছিলাম যেখানে বলছিল যে আমাদের যে আইসিইউ গুলো বাংলাদেশে, সেই আইসিইউতে 10 জনের মধ্যে 8 জনই মারা যায় এরকম ব্যাকটেরিয়ার কারণে, যেই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অর্থাৎ অন্য বিভিন্ন সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি আমরা জানি, শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে তার 10 জনের মধ্যে 8 জনই মারা যাচ্ছে। চিন্তা করলে বোঝা যায় ভয়াবহতাটা কতটুকু। আমি যদি একটু জাস্ট বলি যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সংজ্ঞা তো আমরা জানলাম বা কিভাবে হয়, এটা কিভাবে ছড়ায় সেটা যদি একটু বলি। আসলে বিভিন্ন ফ্যাক্টর আছে, যেটা আমার আগের বক্তা বলে গেলেন যে মানুষ কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় না, হয় হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অ্যান্টিমাইক্রোবিয়ালস গুলো হচ্ছে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়। তো এই সেই জিনিসগুলো কিভাবে ছড়ায়, মজার ব্যাপার হচ্ছে আমরা মনে করি যে শুধুমাত্র আমরা অ্যান্টিবায়োটিক বেশি খাচ্ছি বা ইরেশনালি খাচ্ছি সেটা কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। শুধু সেটা নয়, আরো কিছু ফ্যাক্টর আছে যেটা খুব ইন্টারেস্টিং এবং যেটা একটা বড় কারণ আর কি। সেটার একটা হচ্ছে গবাদি পশু। আমরা কিন্তু গবাদি পশুকে, আপনারা জানি না, আমরা যখন গবাদি পশুকে বিভিন্ন সময় অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, এটা শুধুমাত্র তাদের যে রোগ প্রতিরোধ করার জন্য সেটাও নয়, তাদেরকে অনেক ক্ষেত্রে তাদের গ্রোথ প্রমোটার হিসাবে, অর্থাৎ তাদেরকে গ্রোথটা বৃদ্ধি করার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়। একইভাবে ব্যবহার হয় পোলট্রিতে, একইভাবে ব্যবহার হয় হচ্ছে ফিশে। এবং এইসব পশু যখন অ্যান্টিবায়োটিক গুলা খায়, তাদের মধ্যে যে ভাইরাস গুলা, ব্যাকটেরিয়া গুলা আছে সেগুলা রেজিস্ট্যান্ট হচ্ছে, এবং তারা যখন ডিফেকেট করছে, অর্থাৎ তাদের গোবর থেকে, এটা কিন্তু পরিবেশে ছড়িয়ে যাচ্ছে, মাটিতে ছড়াচ্ছে, এমনকি হচ্ছে বিভিন্ন গাছে, সেখানেও কিন্তু অ্যান্টিবায়োটিক গুলা চলে যাচ্ছে, এবং সব জায়গায় কিন্তু সেই ব্যাকটেরিয়া গুলোকে রেজিস্ট্যান্ট করছে। রেজিস্ট্যান্স তো একটা কমন বিষয়, আপনি যখন অ্যান্টিবায়োটিক দিবেন রেজিস্ট্যান্স কমনলি হয়। এবং সেই জিনিসগুলো আপনি যখন খান, আপনি যখন এই পোলট্রি খান, আপনি মাছ খান, অথবা আপনি এই গাছগুলো সবজি হিসাবে খান, এই জিনিসগুলো আবার আপনার শরীরে ঢুকছে। অর্থাৎ এই সাইকেলটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যেটা আমরা আর কি খুব একটা বলি না। আর পার্সন টু পার্সন তো অবশ্যই আছে। আমি একটা হাসপাতালে ভর্তি হলাম, সেখানে আমি অ্যান্টিবায়োটিক পেলাম, সেখানে কিন্তু সবাই অ্যান্টিবায়োটিক পাচ্ছে, আশেপাশে আমার যারা, তারা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে তাদের মধ্যে, এবং সেই ব্যাকটেরিয়াগুলো আমার মধ্যে আসতে পারে। আমি যখন বাসায় আসবো, আমার থেকে আমার পরিবারের ছড়াবে। এইভাবে পার্সন টু পার্সন কিন্তু ছড়াচ্ছে অবশ্যই। এবং একই সাথে খাবার দিয়ে, আগেই বললাম যে আমরা রাস্তার আপনার খাবার খাচ্ছি, রাস্তার কি বলবো চটপটি খাচ্ছি, আমরা বাইরের সবজি টবজি খাচ্ছি, সেসব থেকেও কিন্তু আমাদের এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া গুলো ট্রান্সফার হচ্ছে। ইভেন ওয়াটার দিয়েও হতে পারে। সো এই সবগুলো জিনিসই রিলেটেড এএমআর এর সাথে, অ্যান্টিমাইক্রো রেজিস্ট্যান্সের সাথে। আমিও আগের বক্তার সাথে আবারও বলি যে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হই না, হয় হচ্ছে ব্যাকটেরিয়া। সুতরাং আমরা যদি টোটাল ভিশাস সাইকেলটা ব্লক না করতে পারি, তাহলে এটা বন্ধ করা সম্ভব না। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর আমিনুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে আসলে সংক্রমণ প্রতিকার বলতে আমরা আসলে কি বুঝি, যে অ্যান্টিবায়োটিক খেতে হবে বিষয়টা এমন কিনা, আর ভাইরাসের বিরুদ্ধে ঠিক অ্যান্টিবায়োটিক
কিভাবে কাজ করে যদি একটু বলতেন, আর কি কাজ করে? আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য, এবং এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আসলে সংক্রমণ প্রতিকার বলতে আমরা বুঝি যাতে সংক্রমণ যাতে না হয়। এখন সংক্রমণ প্রতিকার করতে অ্যান্টিবায়োটিক খেতে হবে, বিষয়টি আসলে একটা ভ্রান্ত ধারণা। এখন অ্যান্টিবায়োটিক আসলে একটা লাইফ সেভিং ড্রাগ, মানে হচ্ছে এমনই একটা গুরুত্বপূর্ণ ড্রাগ যেটা যখন প্রয়োজন হবে শুধুমাত্র তখনই ব্যবহার করতে হবে। আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে এটা যথেচ্ছ ব্যবহার করা যাবে না, এবং যথেচ্ছ ব্যবহারের ফলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। সুতরাং এটা যদি আমরা আসলে চিকিৎসা ক্ষেত্রে না ব্যবহার করে এটা প্রতিকারের জন্য আমরা ব্যবহার করি, তখন আসলে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স অনেক বেড়ে যাবে। আম এটা আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক অন্যান্য যে ড্রাগগুলো রয়েছে সেগুলোর মতো নয়। যেমন প্যারাসিটামল অথবা ব্যথার ওষুধ আমার যখন খুশি মনে হলো আমি খেয়ে ফেললাম। অ্যান্টিবায়োটিকটা সেভাবে খাওয়া যাবে না। এটা আপনার যখন কোনো সংক্রমণ হবে, সেই সংক্রমণটাকে আপনার সুনির্দিষ্ট করে ডায়াগনোসিস করতে হবে, এবং তারপরে হচ্ছে আপনার কালচার সেনসিটিভিটি করে কোন অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে কাজ করবে, তখন সেভাবে সেই অ্যান্টিবায়োটিকটাকে আপনার সেবন করতে হবে, এবং এটা শুধুমাত্র একজন রেজিস্টার্ড ডক্টরই এটা প্রেসক্রাইব করবেন, এবং তখনই আপনি সেটা খেতে পারবেন। তো আম এই এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে না যে আমি যখন তখন যদি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, তাহলে আসলে আপনার ওই অ্যান্টিবায়োটিক আমার তো কোনো কাজ করবেই না। বরঞ্চ আমার অনেক শারীরিক অনেক ক্ষতি হবে। বিশেষ করে আমাদের শরীরে ইন্টেস্টাইনের মধ্যে একটা খুব উপকারী কিছু ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমাদের আসলে অনেক উপকার করে, অনেক উপকারে আসে, এবং সেগুলো অ্যান্টিবায়োটিক যখন আমরা যথেচ্ছ ব্যবহার করব, তখন সেগুলো সেই মাইক্রোফ্লোরা গুলো কিন্তু বিনষ্ট হবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং সেখানে যেই রেজিস্ট্যান্ট পপুলেশনটা আছে মাইক্রোফ্লোরার মধ্যে, সেগুলো আসলে বৃদ্ধি পাবে, এবং সেগুলো বৃদ্ধি পেলে যেটা হবে আলটিমেটলি আমাদের কিন্তু সেই ব্যাকটেরিয়া দিয়ে যখন আমরা কোনো সংক্রমণ হবে, প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে তখন আর কাজ করবে না। তো আরেক যে প্রশ্নটা আপনি করলেন যে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করবে কিনা, এটা আসলে খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। কারণ এখন আমরা সারা পৃথিবীর মানুষ এমন একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ভাইরাল ইনফেকশন কোভিড-19। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে আসলে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। তো আমি স্পষ্টতই বলতে চাই যে ভাইরাসের উপরে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। সো যখন কোনো ভাইরাসজনিত ইনফেকশন হবে, আপনার অ্যান্টিবায়োটিক খেলে কোনোই কাজ করবে না। এখন কেন কাজ করবে না, সেটার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, দেখেন ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুটোই অণুজীব, কিন্তু এই দুটো একটার আরেকটা থেকে সম্পূর্ণরূপে আলাদা। তো ভাইরাসের যে আকার, প্রকৃতি, গতি প্রকৃতি, তার যে গঠন, তার মেটাবলিক প্রসেস, যেভাবে বংশবিস্তার করে, এগুলো একটা থেকে আরেকটা সম্পূর্ণরূপে আলাদা। তো অ্যান্টিবায়োটিক কাজ করে শুধু ব্যাকটেরিয়ার উপরে। এখন ব্যাকটেরিয়ার উপরে যখন কাজ করে, আমরা যদি তার মেকানিজমটা দেখি, যে প্রথমে অ্যান্টিবায়োটিকটার ওই ব্যাকটেরিয়ার যে সেল আছে তার সাথে অ্যাটাচমেন্ট হতে হবে, অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়ার সেলের মধ্যে ঢুকবে অ্যান্টিবায়োটিক, এবং ব্যাকটেরিয়ার যেই শারীরিক যেই মেকানিজম যেগুলো আছে সেগুলোর উপরে অ্যান্টিবায়োটিক গুলো কাজ করে তাকে হয় সেই মেটাবলিক প্রসেসটাকে স্লো করে দিবে অথবা মেরে ফেলবে। তো এখন আসলে ভাইরাসের মধ্যে ওই স্ট্রাকচারটাই নাই যেখানে আসলে অ্যান্টিবায়োটিক যে বাইন্ড করতে পারে, অথবা সেই যে মেটাবলিক প্রসেসের উপরে অ্যান্টিবায়োটিক কাজ করবে, সেই টোটাল সিস্টেমটাই আসলে ভাইরাসে অনুপস্থিত। যার কারণে আপনি যখন প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহারও করবেন ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, ভাইরাস অ্যান্টিবায়োটিকের সাথে অ্যাটাচমেন্ট হবে না, অ্যান্টিবায়োটিকও ভাইরাসের উপরে কোনো কাজ করতে পারবে না। সো ভাইরাসগুলো তার যেটা নিয়ম অনুযায়ী দিব্যে সে বংশ বিস্তার করবে, এবং তার যেটা আসলে ইনফেকশন করার সেটা করতেই থাকবে। বরঞ্চ আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, উপকারী ব্যাকটেরিয়াগুলো আমরা মেরে ফেলবো, এবং তাতে যেটা হবে যে আমাদের ইমিউন সিস্টেম উইক হয়ে যাবে, এবং আলটিমেটলি রেজিস্ট্যান্ট পপুলেশনটা বেড়ে যাবে। পরবর্তীতে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। সো ভাইরাস জনিত ইনফেকশনে আমরা কোনোভাবেই আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়, এবং এটা আসলে প্রেসক্রাইব করা উচিত নয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যাচ্ছি ডক্টর ইফতেখার, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমরা দেখছি যে সম্প্রতি কোভিড-19 এর সময়ে যে কোভিড-19 অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সারা বিশ্বে একেবারেই আলোচিত একটা সময়ের দাবি, যেটা নিয়ে আসলে কথা বলার, প্রত্যেকেই এটা নিয়ে কথা বলছে। তো আপনি যদি একটু আমাদেরকে জানাতেন যে বাংলাদেশ এবং বহির্বিশ্বে আসলে এই যে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের বর্তমান অবস্থাটা কি, যদি একটু বলে দিতেন।
ধন্যবাদ। আমি এখানে একটু কারেকশন জুড়ে দিই আরকি। আমি পিএইচডি লেভেলের রিসার্চার। আচ্ছা, এখনো পিএইচডি লেভেলে গবেষণা করছি আরকি। আচ্ছা, তো যদি বাংলাদেশ এবং বহির্বিশ্বে আমি অ্যান্টিবায়োটিকের ব্যবহার এই COVID-19 পরিস্থিতিতে যে পার্থক্যটা চোখে পড়ে আরকি আমার কাছে অন্তত আরকি, সেটা যদি দেখাতে চাই বলতে চাই তাহলে বলব যে অবস্থা আমাদের দেশে যেরকম বহির্বিশ্ব সেরকম অনেকটাই ভয়াবহ বলতে গেলে আরকি। তো অবশ্যই দের কাছে হচ্ছে পেশেন্ট সেফটিটা আগে। আমার অনেক ডাক্তার বন্ধু বলেন যে, আমার কাছে পেশেন্ট আসছে, তো আমার কাছে রুগী আসছে, আমি এখন ওষুধ না দিয়ে কি করি? খুবই স্বাভাবিক একটা ব্যাপার আরকি। এখন আমাদের কথা বাদ দেন। আ স্বয়ং হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট সাহেব বললেন যে উনি আ উম COVID-19 থেকে রক্ষা পাওয়ার জন্য হুম, হাইড্রক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন খাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, আবার আমাদের দেশে তো একজন বিজ্ঞানী আরকি উনি বলে দিচ্ছেন যে ইথানলের বাষ্প নিলে আপনার COVID-19 থেকে রক্ষা পাওয়া যায়। তো আবার বিভিন্ন ধরনের প্রচারণাও আছে যে উম আ পেপার পত্রিকায় দেখা যায় দেখেছি আরকি যে আইভারমেকটিন বা যেটা একটা কৃমিনাশক ওষুধ সেটারও ব্যবহার হচ্ছে আ আমাদের দেশে। আ অন্যান্য জায়গায়ও হয়তো হচ্ছে যেটা হয়তো আমাদের ভিতরে অত আসে নাই আরকি। তো আ আচ্ছা, মোদ্দা কথা হচ্ছে যে আ আ গবেষণা ছাড়া হ্যাঁ, যে ওষুধ ব্যবহারের যে একটা প্রবণতা সেইটা হুম, আমাদের দেশে অনেক বেশি। উন্নত দেশগুলোতে একটু কম। WHO আচ্ছা, কিন্তু গত সপ্তাহেই আসছে যে তারা বলছে যে এই যে ওষুধগুলোর কথা আমি বললাম এগুলো কোনটাই হচ্ছে আপনার COVID-19 চিকিৎসায় তেমন কার্যকর নয়। হ্যাঁ? এখন আচ্ছা, আমার কাছে যদি আপনি স্পেসিফিক এভিডেন্স বা প্রমাণ চান আমি কিন্তু দেখাতে পারব না। আমি বলি আপনাকে, আপনি যদি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে জিজ্ঞেস করেন যে গত হুম, বছর আপনারা কি পরিমাণ অ্যান্টিবায়োটিক সেল করেছেন? আর এখন আপনি COVID-19 শুরুর পরে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক সেল করেছেন সেটার একটা ডাটা আমাদেরকে যদি দেন আরকি। তো আচ্ছা, এই ডাটাটা তারা আপনাকে এই মুহূর্তে কিন্তু দেবে না। কারণ এটা একটা আচ্ছা, ব্যবসা তো। বাট আপনি ১-২ বছর পরে কিন্তু এই ডাটাটা আপনি ঠিকই পাবেন। তখন আপনি দেখবেন যে আমরা COVID-19 শুরুর পরে হুম, কি হুম, পরিমাণ অ্যান্টিবায়োটিক আমরা খেয়েছি। মানে গত বছরের তুলনায় এই বছর আরকি। হ্যাঁ? তো আচ্ছা, WHO শুরু থেকেই এই ব্যাপারটায় ওয়ার্নিং দিয়ে আসতেছিলেন আরকি। তারা ওয়ার্নিং দিয়ে আসতেছিলেন এবং তারা বলছেন যে COVID-19 শুরুর পর আম আ থেকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়ালস ড্রাগ যেটা অনিন্দ্য ভাইও বললেন, আ এটার অপব্যবহারটা বেড়ে যাবে আরকি। কিন্তু দুঃখজনকভাবে আসলে আমরা এই পরিস্থিতিটাকে এখনো অনুধাবন করতে পারিনি। আমি আচ্ছা, রিসেন্ট একটা আর্টিকেল দেখতেছিলাম। বাংলাদেশে শিশু হসপিটাল থেকে প্রকাশিত হয়েছে এই মাসের শুরুর দিকে। আচ্ছা, আচ্ছা, তারা হচ্ছে আপনার ২৬ জন আ COVID-19 পজিটিভ বাচ্চার আ উপরে একটা কেস রিপোর্ট পাবলিশ করেছেন। সেখানে প্রত্যেকটা বাচ্চা এভারেজে ৩ থেকে ৪ টা অ্যান্টিবায়োটিক পেয়েছে। আ আচ্ছা, ওই পেপারের কেস রিপোর্ট গুলো আ এবং প্রত্যেকটা বাচ্চা কি পরিমাণ ড্রাগ পেয়েছে যদি আপনি দেখেন তাহলে এটা দেখা যায় আরকি। তো অবশ্যই সেখানে একটা নিয়ম আছে। আ হয়তো কম্বিনেশন থেরাপি অথবা আ বা পরিস্থিতি ম্যানেজ করার জন্য অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে। অবশ্যই একটা গাইডলাইন আছে। কিন্তু আপনি উন্নত দেশে একসাথে এরকম ৩-৪ টে অ্যান্টিবায়োটিক এটা কিন্তু আপনি উন্নত দেশে কল্পনাই করা যায় না। এখন আচ্ছা, আমাদের দেশে হচ্ছে আপনার রাস্তায় গলিতে গেলে আপনি অ্যান্টিবায়োটিক কিনতে পারেন। যদিও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করার কিন্তু নিয়ম নাই। আচ্ছা, বর্তমানে অবশ্য মডেল ফার্মেসি আছে যেখানে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি হয়। কিন্তু মডেল ফার্মেসিতে এখনো আপনার সব জায়গায় গড়ে ওঠেনি। রাইট, আচ্ছা, আবার যদি আপনি উন্নত দেশের কথা চিন্তা করেন যে আ আপনি গেলেন, তো আপনাকে এমন একটা অ্যান্টিবায়োটিক দিল বা এমন একাধিক অ্যান্টিবায়োটিক দিল যেটার হুম, কারণে হুম, আপনার অনেক টাকা খরচ হচ্ছে বা যেটা ফার্স্ট লাইন ড্রাগ না। সেক্ষেত্রে কিন্তু রাইট, আপনার ইন্সুরেন্স কোম্পানিগুলো ওই ডাক্তারকে বা ওই ব্যবস্থাকে সু করে ফেলতে পারে আরকি। তো আচ্ছা, যেটা বলতে চাচ্ছি যে বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশ এবং বহির্বিশ্বে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ইভেন এই COVID-19 পরিস্থিতিতেও ব্যবহারের মধ্যে অনেক ফারাক আছে। শুধু তাই না যেটা আ অনিন্দ্য ভাই বললেন তার কথায় যে আমাদের দেশে কিন্তু আ আপনার একুয়াকালচার, পোল্ট্রি এবং গবাদি পশু পরিপালনেও
অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে গ্রোথ হরমোন হিসেবে, মানে এটা দেদারসে ব্যবহৃত হচ্ছে। তো উন্নত দেশগুলোতে কিন্তু এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার অনেকটা সীমিত করে রাখা হয়েছে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর আনন্দুর রহমান, আপনার কাছে জানতে চাইবো ঠিক বাংলাদেশে কোভিড-19 এর পরিস্থিতির আলোকে বর্তমানে ঠিক কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং চিকিৎসকদের জন্য এই ব্যাপারে কোনো বাড়তি নির্দেশনা আছে কিনা। সেই সাথে আমি আরো একটা কোশ্চেন আপনাকে করে রাখতে চাই, যেটা একটু আমাদের আগের আলোচক বলে গেলেন যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশে বেশি হচ্ছে, এবং আমরা প্রায়ত দেখি যে বাংলাদেশের একবার রুরাল ফার্মেসিতে যে কেউ চাইলে অ্যান্টিবায়োটিক কিনে নিতে পারে। তো আসলে এইটার বিরুদ্ধে, যেহেতু আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে জড়িত, সেই জায়গা থেকে সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা? ধন্যবাদ। দুটো প্রশ্ন, আমি একটা একটা করে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে কোভিড-19 পরিস্থিতিতে, বা আই অ্যাজিউম এটা অ্যান্টিবায়োটিক নিয়ে প্রশ্ন ছিল, যে কোভিড-19 পরিস্থিতিতে অ্যান্টিবায়োটিকের ব্যাপারে আমাদের নির্দেশনাটা কি। দেখুন, একটা জিনিস আমি একটু বলে রাখি, যে কোভিড-19 তো একটা নতুন ধরনের রোগ, এবং এই ধরনের পরিস্থিতি তো আমরা আগে কখনো পড়িনি, পুরো বিশ্বই পড়েনি। ফলে এখানে এটা সত্যি যে অনেক ওষুধ ব্যবহার হয়েছে, যেটা হয়তো বা অন্য সময় হলে আমরা ব্যবহার করতাম না, অর্থাৎ পুরোপুরি গবেষণা শেষ হওয়ার আগেই সেগুলা ব্যবহার হয়েছে। তবে এগুলা সবগুলো যে একেবারে দোষ দেওয়া যাবে তা না। আসলে এই ধরনের পরিস্থিতিতে যখন আপনার প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে, তখন আপনি কিছুটা রিস্ক নিবেন, বা কিছুটা আপনি তাড়াহুড়া করবেন, এটা খুব স্বাভাবিক। তবে এখন কিন্তু যথেষ্টই আমরা অনেক তথ্যপত্র হাতে পেয়ে গেছি। এখন আমরা মোটামুটি জানি যে কোন ওষুধগুলো কাজ করছে, কোন ওষুধগুলো করছে না, অন্তত কিছুটা ধারণা এখন আমাদের আছে। ফলে এখন আমাদের গাইডলাইন গুলো অনেকটা গুছানো, যে আমরা জানি যে এখন কোন ওষুধটা দেওয়া যাবে, কোন ওষুধটা দেওয়া যাবে না। তবে একটা জিনিস, অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা আমি একটু বলে রাখি, যে অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা পুরোটাই হচ্ছে আসলে ডক্টরস ডিসক্রিপশন, অর্থাৎ ডক্টরদের উপর নির্ভর করে তিনি কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। এখানে কেন অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা আসছে সেটা একটু বলি। আমার আগের বক্তা তো বলেই গেছেন, আমিনুল স্যার বলে গেছেন যে অবশ্যই আমরা এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই কোভিডে। তারপরও কেন অ্যান্টিবায়োটিকের কথা বলছি, যে অ্যান্টিবায়োটিকের রোল না থাকলেও দেখা যায় অনেক ক্ষেত্রেই সেখানে সেকেন্ডারি ইনফেকশন হয়, অর্থাৎ ভাইরাল কোভিড রোগী তিনি, তার মাঝে আবার ব্যাকটেরিয়ার সংক্রমণও হয়েছে। এই ধরনের সংখ্যা কিন্তু একেবারে কম নয়। দেখা যায় যে আমি একটা সিস্টেমেটিক রিভিউ পড়ছিলাম, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন স্টাডি কাজ করে, সেখানে দেখা গেছে যে 15% মতো মানুষ তারা কিন্তু সেকেন্ডারি ব্যাকটেরিয়াতে সংক্রমণের শিকার হয়। সেটা আসলে হাসপাতালের উপর ডিপেন্ড করে, হাসপাতালের ক্লিনিনেস এর উপর, ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল উপর সেটা কম বেশি হবে। সেক্ষেত্রে যদিও আমি বাংলাদেশের পুরোপুরি ভাবে ডাটা আমি জানি না, ধারণা বাংলাদেশের এই সংখ্যাটা আরো বেশি হবে, যেহেতু আমাদের হাসপাতালগুলোর ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল অতটাও এখনো স্ট্যাবলিশ না। সেখানে আমার সে কারণে এটা আরো বেশি হওয়ার কথা বাংলাদেশে। ফলে সে কারণে যদি ডক্টর মনে করেন যে তার এরকম আর কি তার অ্যান্টিবায়োটিক লাগতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে, তিনি সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, সেটা তার ডিসক্রিপশনে। এবং আমাদের গাইডলাইনে আমরা বলেছি, আমাদের কোভিড-19 এর জন্য আমাদের যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন, সেখানে বলা আছে যেগুলো সিভিয়ার রোগী, অর্থাৎ যারা খুব গুরুতর রোগী, তাদের ক্ষেত্রে প্রোফাইল্যাকটিক হিসেবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে। কারণ যেহেতু এইসব পেশেন্ট গুলো বেশিরভাগই এইচডিইউতে বা আইসিইউতে রাখতে হয়, এবং সেখানে আসলে ব্যাকটেরিয়া সংক্রমণের চান্স খুবই বেশি। ফলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা যুক্তিযুক্ত, এইটা আমাদের এখনো আছে। আর এটা তো অবশ্যই ট্রু যে আমাদের প্রচুর ইরাশনাল অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে। আমরা দেখেছি যে ইভেন যারা বাসায় চিকিৎসা নিচ্ছে, কোভিড এর ফোনে চিকিৎসা নিচ্ছে ডক্টরদের কাছ থেকে বা বিভিন্ন মাধ্যমে, তারাও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন ইরাশনালি, যেটার আসলে কোনো দরকার নাই। যাদের বাসায় আছেন তাদের ক্ষেত্রে অন্য কোনো সমস্যা না থাকলে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই, যদিও তারা খাচ্ছেন। এটা আমাদের বন্ধ করতে হবে। এগুলোর ব্যাপারে আসলে প্রচারণা যেমন দরকার আছে, তেমনি দরকার আছে অ্যান্টি মাইক্রোবাল স্টুয়ার্ডশিপ, অর্থাৎ এই জিনিসগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো সেইগুলো একটা পরিকল্পনা দরকার আছে। এখানে আপনার সেকেন্ড প্রশ্নটার এই আলোকেই, এই সূত্রেই বলি যে আসলে অ্যান্টিবায়োটিক ইরাশনাল ইউজ ব্যবহার কিভাবে বন্ধ হবে সেটা নিয়ে কিন্তু অনেক পরিকল্পনা সরকারের আছে, এবং অনেক ডিপার্টমেন্ট কাজ করে। এটা একটা ডিপার্টমেন্টের আন্ডারে না, এটা শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে না, এটার সাথে যুক্ত আছে ওষুধ প্রশাসন অধিদপ্তর, এটার সাথে যুক্ত আছে প্রাণী সম্পদ অধিদপ্তর, এটার সাথে যুক্ত আছে ফিশারিজ, এটার সাথে যুক্ত আছে এগ্রিকালচার, সবাই যুক্ত আছেন।
আচ্ছা যেহেতু অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা বিভিন্ন জায়গায় হচ্ছে, এখানে ডেফিনেটলি আমাদের আসলে ওষুধের ফার্মাসি থেকে যে কি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হচ্ছে, সেটা আমাদের সেটা দেখছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। তারা অলরেডি, আপনি জানেন, মডেল ফার্মাসি উদ্যোগ নিয়েছে এবং আইনত এটা আসলে নিষিদ্ধ। তারপর আপনি জানেন যে বাংলাদেশে আমাদের এই যে আইন প্রয়োগ যারা করবে, আমাদের অর্থাৎ আমাদের স্বাস্থ্য প্রশাসকরা, তাদের দুর্বলতা আছে। দুর্বলতা বলতে বোঝাচ্ছি তাদের জনবলের ঘাটতি আছে, তাদের দায়িত্ব অনেক বেশি, ফলে এই সব কাজ হয়তো বা সবসময় করা সম্ভব হয় না। তবে আস্তে আস্তে এই জিনিসগুলো তো কাজ হচ্ছে। আশা করছি যে একসময় ওই ইরেশনাল ইউজ গুলো বন্ধ হবে। একইভাবে আমরা যারা স্বাস্থ্য দপ্তরে আছি, আমরা চেষ্টা করছি যে যারা প্রেসক্রাইব করছেন তারা যাতে সঠিকভাবে প্রেসক্রাইব করতে পারেন, তাদের গাইডলাইন দেওয়া। সেই একইভাবে যারা ওষুধটা নিচ্ছেন তারা যাতে ঠিকমতো যেইভাবে নেওয়ার কথা সেইভাবে ওষুধগুলো নিতে পারেন, যখন বন্ধ করার কথা তখন বন্ধ করতে পারেন, এবং সর্বোপরি হাসপাতালের ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল অবস্থা যাতে উন্নত হয়, সেই চেষ্টাটা আমরা করছি স্বাস্থ্য দপ্তর থেকে। একইভাবে ওষুধ প্রশাসন অধিদপ্তর তাদের কাজ করছেন যাতে গবাদি পশুদের অ্যান্টিবায়োটিক ব্যবহার কম হয়। অ্যান্টিবায়োটিক ব্যবহার কিন্তু আসলে নিষিদ্ধ, তারপরেও আসলে বাংলাদেশে তো অনেক কিছু নিষিদ্ধ থাকে, আমরা পুরোপুরি বন্ধ করতে পারিনি এখনো, সেটা কাজ হচ্ছে। আশা করছি সামনে আপনি একটা ভালো পজিটিভ চেঞ্জ পাবেন। জি, ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর আমিনুল ইসলাম, আপনার কাছে ঠিক জানতে চাইবো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট প্রতিরোধ সম্ভব কি না, এবং অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট নিয়ে আমাদের আসলে সচেতনতাটা ঠিক কেন জরুরি? যে আপনার ফোনটা মিউট করা, আপনি যদি একটু আনমিউট করে বলতেন। আমি দুঃখিত। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আমার পূর্ববর্তী বক্তা ডক্টর অনিন্দ অনেক কিছুই বলে গেলেন, ইফতেখার অনেক কিছু বলে গেলেন এই প্রাসঙ্গিক বিষয়ে। আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ করা অবশ্যই সম্ভব। তবে সেটার কিভাবে করা সম্ভব সেটা বুঝতে হলে আমরা যদি একটু আলোকপাত করি আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কেন হচ্ছে, সেটা জানতে পারলেই আসলে আমাদের কিভাবে আমরা প্রতিরোধ করব সেই ব্যবস্থাগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। এটা আসলে সার্বজনীন স্বীকৃত যে আসলে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণেই আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে ব্যাকটেরিয়াগুলো। তো এখন ব্যবহারের সাথে আরো কতগুলো শব্দ আমরা বলতে পারি, যেমন অতিরিক্ত ব্যবহার, মাত্রাতিরিক্ত ব্যবহার, যথেচ্ছ ব্যবহার। তো যে কোনো উপায়ে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না কেন, এই ব্যবহারের কারণেই ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আমি এখানে একটু বলে রাখি, আমরা আসলে যখনই কোনো অ্যান্টিবায়োটিক খাই, সেটা যদি ট্রিটমেন্ট পারপাসেও হয়, সুনির্দিষ্ট ডায়াগনোসিসের ভিত্তিতেও হয়, সেটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস হোক, ল্যাবরেটরি ডায়াগনোসিস হোক, যখনই আমরা অ্যান্টিবায়োটিক খাই তখনই কিন্তু আমাদের শরীরে কিছু ব্যাকটেরিয়া সেই অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো আসলে এই অ্যান্টিবায়োটিক খাওয়ার যে উপকারিতা, আমরা আসলে সেই উপকারিতাটাকে মাথায় রেখেই ওই রেজিস্ট্যান্সটুকুকে আমরা আসলে গ্রহণ করে নেই। তো যখন আমরা এই মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, অতিরিক্ত অথবা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার হবে, তখন এই যে রেজিস্ট্যান্সের মাত্রা সেটা আসলে ব্যাপকভাবে বেড়ে যায় ব্যাকটেরিয়ার মধ্যে। আপনি ধরুন হয়তো একটা ব্যাকটেরিয়া একটা কমিউনিটিতে রেজিস্ট্যান্ট আছে, তখন আপনি অ্যান্টিবায়োটিক যখন দিলেন, তখন আসলে ওই কমিউনিটিতে যে অন্যান্য ব্যাকটেরিয়া ছিল, যারা সেনসিটিভ ছিল, সেগুলো মরে যায়। তখন ওই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া একটা ছিল, সে আসলে একটা সিলেক্টিভ অ্যাডভান্টেজ পেয়ে যায়, যার কারণে সে দ্রুত মাল্টিপ্লাই করে। তো ওই কমিউনিটিটা একসময় দেখা যায় ওই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার দখলেই চলে যায়। তো আমি যদি এই কমিউনিটিটা আমি চিন্তা করি একটা গাট কমিউনিটি, মানে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল কমিউনিটি, সেটা মানুষের হোক অথবা পশুর হোক, প্রাণীর হোক, যে কোনো পশু প্রাণীর হোক না কেন, যখন আমরা ওই ইন্টেস্টাইনাল ফ্লোরাটা আপনার সমস্ত ওই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দিয়ে অকুপাইড হয়ে যায়, তখন কিন্তু এটা তার শরীরের জন্য একটা বড় ক্ষতিকারক দিক হতে পারে। যখন সে আপনার ধরেন ওই ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হবে, ওখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো কাজ করবে না। আরেকটা দিক হচ্ছে যেটা ডক্টর অনিন্দ বলে গেলেন, যে অনেক সময় যেটা হচ্ছে পশু প্রাণীর মধ্যে যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু তারা যে আপনার ফিটাল ম্যাটেরিয়াল আছে, যে ডেফিকেট করছে, স্টুল, সেগুলো কিন্তু আপনার পরিবেশে চলে যাচ্ছে। আমাদের এখানে কিন্তু আমাদের দেশে আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস সেরকম ভাবে স্ট্রং না। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস নাই বললেই চলে। বিশেষ করে আপনার যেখানে আপনার অ্যানিমাল ফার্ম গুলো আছে, তো এটা আসলে সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আপনার পরিবেশে।
তারপর আপনার ধরেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোর ওয়েস্ট আছে, হসপিটালগুলোর ওয়েস্ট আছে, যেখান থেকে আসলে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবায়োটিক রেসিডিউ সেগুলো পরিবেশে চলে যায়। তো আলটিমেটলি যেটা হয় যে আপনার পরিবেশেও কিন্তু এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবায়োটিক রেসিডিউর মধ্যে একটা ব্যালেন্স থাকে এবং সবসময় একটা সিলেকশন প্রেসার থাকার কারণে ওই পরিবেশের যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা সবসময় তাদের এই রেজিস্ট্যান্সটা মেনটেন করে। তো আমাদের যে পার্সোনাল হাইজিন অথবা আপনার স্যানিটেশন যে ফ্যাসিলিটিস গুলো আছে এগুলো তো আসলে অতটা ইমপ্রুভ না, যার কারণে সাধারণ মানুষ আপনার ধরেন এই কন্টামিনেটেড এনভায়রনমেন্টে খুব ফ্রিকুয়েন্টলি এক্সপোজড হয়। এক্সপোজ হওয়ার কারণে তারা সেই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া গুলো দিয়ে কলোনাইজড হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে সবসময় তারা এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার যে কলোনাইজেশনটা তারা মেনটেন করে। আমরা আমাদের একটা খুব সাম্প্রতিক গবেষণায় আমরা দেখলাম যে আপনার প্রায় ৭৮% বাচ্চা যাদের বয়স কিনা হচ্ছে আপনার ১ বছরের নিচে, তারা আপনার একটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি হচ্ছে ESBL প্রোডিউসিং ব্যাকটেরিয়া, মানে হচ্ছে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দিয়ে তারা কলোনাইজড। অথচ এই বাচ্চারা কিন্তু আসলে আপনার ধরেন তারা কোনো অ্যান্টিবায়োটিক তারা খায়নি লাস্ট আপনার 3 মান্থসে, এবং হচ্ছে তাদের ওই ধরনের কোনো সিচুয়েশনও হয়নি যে তারা হসপিটালে ভর্তি হয়েছে বা অ্যান্টিবায়োটিকে এক্সপোজ হয়েছে, কিন্তু তারা কিন্তু কলোনাইজ ওই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া গুলো দিয়ে তারা কলোনাইজ হয়ে আছে। এখন এটা পরিবেশের একটা বড় ভূমিকা আছে, বা তাদের যে আপনার এই কন্টামিনেটেড এনভায়রনমেন্টের সাথে যে ইন্টারাকশন সেটার একটা ব্যাপক ভূমিকা আছে। সো বেসিক্যালি প্রতিরোধ যদি আমরা করতে চাই, রেজিস্ট্যান্সের প্রতিরোধ, তাহলে আমাদেরকে হোলিস্টিক পুরো বিষয়টাকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে অ্যান্টিবায়োটিক যেখানে যেখানে ইউজ হচ্ছে সেটা আপনার ফুড প্রডিউসিং অ্যানিমালে প্রোডাকশনের জন্য, গ্রোথ প্রমোশনের জন্য ইউজ হচ্ছে, মানুষের মধ্যে ইউজ হচ্ছে, এগ্রিকালচারে ইউজ হচ্ছে, এবং পুরো ফুড চেইনে পুরো ইকোসিস্টেমে যেখানে যেখানে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে সেই জায়গাগুলোকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। যথেচ্ছ ব্যবহার করা যাবে না, মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না। এই ব্যবহারটাকে যখনই আমরা সীমিত করে নিয়ে আসতে পারবো তখন আসলে আমরা বলতে পারবো যে না ঠিক আছে, এটা আস্তে আস্তে হয়তো কমে আসবে, এবং এই স্টেপস গুলোই আমাদেরকে আসলে পরবর্তীতে আমাদের কি স্টেপস নিতে হবে সেটার দিকে আমাদের একটা দিক নির্দেশনা দিবে। এখন সচেতনতার বিষয় যেটা আপনি বললেন, এখন দেখেন আপনার অ্যান্টিবায়োটিক যেখানে যেখানে ইউজ হয় অনেক স্টেক হোল্ডার্স আছে এর মধ্যে, তাই না? এখানে আপনার যারা আপনার ফার্মিং করছে, যারা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রডিউস করছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, তারপরে হচ্ছে যারা বিপণনের সাথে জড়িত অ্যান্টিবায়োটিকের, যারা বিক্রয়ের সাথে জড়িত, যারা প্রেসক্রাইব করছে, যারা ডিসপেন্স করছে, সর্বোপরি যারা আমরা কনজিউম করছি, যারা আমরা কনজিউমার। তো সকল মহলে আসলে সচেতনতাটা আসতে হবে, মানুষের বুঝতে হবে যে অ্যান্টিবায়োটিক এটা আসলে সাধারণ ওষুধ নয়, এটা একটা লাইফ সেভিং ড্রাগ, এটা যত্রতত্র ব্যবহার করা যাবে না, এবং এই যত্রতত্র ব্যবহারের ফলে যে রেজিস্ট্যান্সটা হচ্ছে সেটা কিন্তু আসলে একটা ভয়াবহ পরিণতির দিকে যাবে। এবং আমার মধ্যে যদি কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স না থাকে আমি কিন্তু সেফ নই, কারণ আমার কমিউনিটিতে যদি অন্য কারোর হয়ে থাকে এবং সেটা কিন্তু তার থেকে আস্তে আস্তে ছড়াবে সব জায়গায়। সো আপনার মোটামুটি আপনার পুরো কমিউনিটি এবং হচ্ছে পরিবেশ এবং হচ্ছে ফুড চেইন টোটাল যে হেলথ যেটাকে আমরা বলি আসলে ওয়ান হেলথ, এই ওয়ান হেলথ অ্যাপ্রোচে আসলে আপনার আমাদেরকে এই স্ট্র্যাটেজি গুলো ডেভেলপ করতে হবে, এবং এগুলো নিয়ে আসলে সর্বমহলে আপনার এই সচেতনতাটা আসতে হবে, বুঝতে হবে, এবং এই সচেতনতাটা আসলে তখন আপনার ধরেন আমরা নিজেরাই অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে নিয়ে আসতে পারবো, সীমিত করতে পারবো, এবং তখন হয়তো প্রতিরোধ করা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু এবার যেতে চাই ইফতেখার রফিকুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমরা দেখছি যে ডায়াগনোসিস ছাড়াই আমাদেরকে যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হচ্ছে, আসলে এটার ঝুঁকিটা ঠিক কতটুকু যদি আপনি বলতেন। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কোশ্চেন করার জন্য। আপনার এই কোশ্চেনটার আসলে দুটো দিক আছে, আমি যদি পার্ট করি আর কি। একটা হচ্ছে যে কেন ডায়াগনোসিসের সমস্যা হচ্ছে বা ডায়াগনোসিস হচ্ছে না, 2 নম্বর হচ্ছে ডায়াগনোসিস সঠিক না হলে কি ঝুঁকি তৈরি হয় আর। তো প্রথম কথা হচ্ছে যে বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, যে অনেক পেশেন্ট ডাক্তারের কাছে যেতে চাচ্ছেন না। কি কারণে? সে হচ্ছে যে
যদি আমার কোভিড-19 পজিটিভ ধরা পড়ে তাহলে একটা সামাজিক একটা হ্যারাসমেন্টের ভয় আছে। হ্যাঁ? রাইট। এটা কিন্তু মানে আমাদের কাছে অন্তত যে কোয়ারেন্টাইন, আইসোলেশন এই শব্দগুলো অনেকটা আ সামাজিক হ্যারাসমেন্টের মতো মনে হয় আরকি। মানে শুনতে মনে হয় আরকি। অন্তত একটু আরকি। আবার অনেক হচ্ছে কি যে অনেকেই শুরুর দিকে যেটা হয়েছে কোভিড-19 এর যে ডাক্তারের কাছে গিয়ে যেতে চাচ্ছেন বাট ডাক্তার দেখতে পাচ্ছেন না। কারণ হচ্ছে যথেষ্ট পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই নাই। হ্যাঁ? সো এটা গেল একটা হচ্ছে একটা দিক যে কারণে ডায়াগনোসিস এর ক্ষেত্রে একটা গ্যাপ থেকে যাচ্ছে। দ্বিতীয় একটা দিক হচ্ছে যে আমাদের ল্যাবরেটরি ক্যাপাসিটি। হ্যাঁ? তো আপনারা জানেন যে কোভিড-19 ডিটেকশনের জন্য আমাদের RT-PCR দরকার হয়। যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে লিমিটেড আরকি। সে এক্সপার্ট মাইক্রোবায়োলজিস্ট এর দরকার পড়ে। আমি ওটাতে আসছি পরে। আগে হচ্ছে ল্যাবরেটরি অপ্রতুলতা যেটা আমাদের এখন হচ্ছে ৬০ টার মতো মানে ডিটেকশন সেন্টার আছে যেখানে হচ্ছে আপনার কোভিড-19 ডিটেক্ট করা হয় RT-PCR এর মাধ্যমে। তো আপনি চিন্তা করেন আমাদের ১৮ কোটি জনসংখ্যার দেশে ৬০ টার মতো সেন্টার, তার মানে হচ্ছে প্রতি ৩০ লক্ষ মানুষের জন্য আ একটা একটা ডিটেকশন সেন্টার আরকি। সেটা মানে কতটুকু গ্রহণযোগ্য মানে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ল্যাবরেটরি ডিটেকশন, স্যাম্পল কালেকশন, হ্যাঁ? এক্সপার্ট মাইক্রোবায়োলজিস্ট তো সবকিছুরই একটা অভাব আছে আরকি। সে সবকিছু মিলে ডায়াগনোসিসে আমাদের একটা শুরুর দিকে হযবরল ছিল। বর্তমানে আমরা অনেকটাই এই পরিস্থিতি কাটিয়ে উঠেছি। আর যদি আপনি ঝুঁকির কথা বলেন, তাহলে আমি বলব যে আমি যখন আ দেখছি যে এখানে একটা হ্যারাসমেন্ট এর ঝুঁকি আছে, তখন আমি করতেছি কি যে আমি ফোনে আরেকজন কোভিড-19 হচ্ছে তার কি প্রেসক্রিপশন হয়েছে, সে কি খেয়েছে সেটা শোনার চেষ্টা করি আরকি। এবং রাইট। আমি নিজেও ফেসবুকে দেখেছি যে কোভিড-19 হলে বাংলায় প্রেসক্রিপশন লেখা, কোভিড-19 হলে কি ওষুধ খাবেন? এই ধরনের প্রেসক্রিপশন ফেসবুকে ঘুরতেছে। তো এই ধরনের অপব্যবহার, মেডিসিনের অপব্যবহার অনেক বেড়ে যায়। তো এখন ঝুঁকিগুলো কিভাবে তৈরি হয় এটা একটু বলি খুব সংক্ষেপে। তো আমি যখন এরকম অপব্যবহার করতেছি, সঠিক ওষুধটা খাচ্ছি না, অন্য একটা ওষুধ খাচ্ছি। কারণ হচ্ছে যে আমার ডায়াগনোসিসটা আসলে সঠিক হয় নাই বা আমি সঠিক ডায়াগনোসিসটার দিকে পদ্ধতির দিকে যাই নাই। হয় কি যে আমি অনেকগুলো ওষুধ খাচ্ছি। অনেকে হচ্ছে কি ২-৩ টা ওষুধ খাচ্ছে যে একটা কাজ না করলে আরেকটা কাজ করবে। যেকোনো একটা মানে একটা চান্স নিয়ে দেখলাম আরকি যে যেকোনো একটা যদি কাজ করে আরকি। তো এটাকে অনেক ক্ষেত্রে আমরা বলি পলিফার্মেসি একই সাথে একাধিক অ্যান্টিবায়োটিক খাওয়া যেটা বা ওষুধ খাওয়া সেটা একটা পলিফার্মেসি টার্ম বলে আরকি এটাকে। তো এই ধরনের অপব্যবহারের কারণে হয় কি যে ব্যাকটেরিয়াটা বা যে জীবাণুটা আগে মাত্র একটা মাত্র অ্যান্টিবায়োটিক খেলেই পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা সেটা আপনার ১০-১৫ টাকায় পাওয়া যায় বাজারে। হ্যাঁ? খুবই সস্তা কিন্তু খুবই কার্যকরী। এটা খেলে আমার অসুখটা ভালো হয়ে যেত। সেই জীবাণুটা এখন হয়ে যাচ্ছে কি ২ টা, ৩ টা, ৪ টা। কারণ এই যে আমিনুল ভাই একটু আগে বললেন যে বিভিন্নভাবে, হ্যাঁ? বিভিন্নভাবে পরিবেশের মধ্যে মিশে গিয়ে সুপার বাগ তৈরি করতেছে। মানে একটা জীবাণু একই সাথে একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো আমি ১ম যে অ্যান্টিবায়োটিকটা খেলাম সেটাতে কাজ করছে না। দ্বিতীয়টাতে খেলাম সেটাও কাজ করছে না। তৃতীয়টা খেলাম সেটাও কাজ করছে না। কারণ এগুলো সব রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সুপার বাগ হয়ে গেছে সে। তো এই সুপার বাগ এখন যে পরিমাণে আছে সামনের দিকে আরো বাড়তে থাকবে যদি আমরা এভাবে চলতে থাকি আরকি। সো এটা একটা খুবই ভয়ানক একটা ব্যাপার যে অনিন্দ্য ভাই একটা পরিসংখ্যান দিয়েছিলেন যে কি পরিমাণ রেজিস্ট্যান্ট ইনফেকশন হয় এবং কি পরিমাণ মারা যায়। সামনের দিনগুলোতে এটা আরো বাড়তে থাকবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ডায়াগনোসিসের মিসডায়াগনোসিস যেটা হয় যে আমার হচ্ছে যে নিউমোনিয়া আমি খেলাম কোভিড-19 এর ওষুধ যেখানে কার্যকর কোনো কোভিড-19 এর ওষুধ নাই। কার্যকর কোনো ওষুধ নেই আরকি। বিশেষ করে যারা হচ্ছে আপনার বয়স্ক রোগী তাদের ক্ষেত্রে যদি মিসডায়াগনোসিস হয় বা বার্ধক্যজনিত সমস্যা থাকে অথবা অন্য কোনো প্রিক্লিনিক্যাল আন্ডারলাইং কন্ডিশন যেমন ডায়াবেটিস অথবা হার্টের প্রবলেম তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি দ্রুত আপনার অবনতির দিকে চলে যায়। তখন পেশেন্ট ম্যানেজ করাটাও কিন্তু অনেক আ আ অনেক কঠিন হয়ে যায় আরকি। তো সব মিলে আমাদের পুরা স্বাস্থ্য ব্যবস্থায় জনস্বাস্থ্যের উপরে একটা বড় ধরনের প্রভাব পড়ে আরকি। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে আজকে কথা বলতে অনুষ্ঠানের শেষ জায়গাতে চলে এসেছি। শেষ জায়গা থেকে আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। যে আসলে আ
বাংলাদেশের আলো মাটি বাতাস আলোতে বেড়ে ওঠা, এখন আছেন ইউএসএ তে। ঠিক আসলে এই যে একটা পরিবেশ থেকে গিয়ে আরেকটা পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করা, তো বাংলাদেশকে, এই বাংলাদেশের আলো বাতাস মাটিকে আসলে কতটুকু মিস করছেন? এটা আসলে কি বলবো, এটাকে এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। এই মুহূর্তে যদি বলি যে অনেক অনেক মিস করি, বাংলা ভাষাটাকে মিস করি। এখন এই যে আপনার সাথে বাংলায় কথা বলতে পারতেছি, এটা একটা মনের একটা শান্তি বলতে পারেন। তবে হ্যাঁ, আমি সবসময় মনে করি যে পড়াশোনা বা ভালো জ্ঞান অর্জনের জন্য অথবা অধিক টেকনোলজি লার্ন করার জন্য বাইরে আসছি, যে কষ্টটা করছি এই টেকনোলজিটা লার্ন করে, যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে যে গবেষণাটা করছি, হ্যাঁ, যেটা সুফলটাকে যদি আমি আমার দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে পারি, তাহলে মনে করব যে এই কষ্টটা ডেফিনেটলি সার্থক হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর অনিন্দ্য রহমান, আপনার কাছে ঠিক জানতে চাইবো যে আসলে কথা বলছিলাম আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট নিয়ে, তো আপনার কাছে জানতে চাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রতিরোধে বর্তমান সরকার আসলে ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে, যদি আপনি একটু বলতেন আমাদেরকে। ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমি প্রশ্নটির উত্তর কিছুটা এর আগেও দিয়ে দিয়েছি অলরেডি, তারপরেও আমি আরেকবার বলছি। আর আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা সংশোধনী দিতে চাই। ইফতেখার ভাই বলছিলেন যে দেশে 60টার মতো আছে কোভিড টেস্টিং সেন্টার, বাট এটা সঠিক নয়। বর্তমানে 110টা ল্যাবরেটরিতে কোভিড টেস্ট হচ্ছে। আচ্ছা, এনিওয়ে, আমি যেটা আপনার যে প্রশ্নটির উত্তর, সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে, আমি বলেছি যে আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এর এগেনস্টে কাজ করছি, এবং এর মধ্যে আমাদের স্বাস্থ্য দপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, তারপর হচ্ছে অ্যানিম্যাল হেলথের যারা যুক্ত, ফিশারিজ, ডিপার্টমেন্ট অফ লাইফ স্টক, এগ্রিকালচার, সবাই একসাথে মিলেই কাজ করছি, এবং ডেভেলপমেন্ট পার্টনাররা তো আছেই। তো এখানে কয়েকটা দিক আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আমাদের আসলে আমরা 6টা দিক দিয়ে কাজ করি এএমআর এর। আমাদের এই এএমআর প্রতিরোধ করার জন্য বা কন্টেইনমেন্ট করার জন্য আমাদের কিন্তু একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান আছে, জাতীয় কর্মপরিকল্পনা আছে। সেই জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ হয়। আমাদের জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী 6টা দিক আছে, যে দিকগুলো আমরা কাজ করি। এর মধ্যে আমি সবগুলো বলছি না, আমি জাস্ট কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। যেমন একটা হচ্ছে মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন। যেহেতু আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এটার সাথে জড়িত, এবং সব ডিপার্টমেন্টের মধ্যে একটা কাজের সমন্বয় সাধন করা একটা বড় ব্যাপার, সব ডিপার্টমেন্ট মিলে কাজ করা, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সার্ভেইলেন্স। আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কি অবস্থা, সেটা বর্তমানে কোন দিকে যাচ্ছে। একটা জিনিস কিন্তু বারবারই কথা হচ্ছিল যে এটা কিন্তু ন্যাচারাল প্রসেস, যে অ্যান্টিবায়োটিক দিলে কিছু ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হবে, কিন্তু এটা আপনি কতটুকু কন্টেইন করতে পারছেন, অর্থাৎ কতটুকু কমিয়ে রাখতে পারছেন, সেটা হচ্ছে একটা বড় ইস্যু। সো এটা দেখার জন্য আমাকে সার্ভেলেন্স কন্টিনিউ করতে হবে। সেই সার্ভেলেন্স কিন্তু আমাদের দেশে একটা চলমান আছে। এবং সেই সাথে আরেকটা ইস্যু হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ, অর্থাৎ আপনি অ্যান্টিবায়োটিক যে প্রেসক্রাইব করছেন সেটা রেশনাল হতে হবে। সেটা অবশ্যই আপনি প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন না। সেটা আপনাকে যেভাবে যতদিন খেতে বলার কথা ততদিন খেতে হবে। এবং রেশনাল বলতে বোঝাচ্ছি যে এটা ডেফিনেটলি বেশিরভাগ ক্ষেত্রেই এটা অবশ্যই কালচার করে আমাদেরকে বের করতে হবে যে কোন অ্যান্টিবায়োটিকটা এটার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর, সেই অ্যান্টিবায়োটিক গুলো আমাদেরকে দিতে হবে। সেই জিনিসগুলো নিয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তর কাজ করে যাচ্ছে। এখনো আমাদের দেশে আসলে মাইক্রোবায়োলজি কালচারের যে টেস্ট, এটা যদিও এখন অনেক বেড়েছে আগের থেকে, তারপরও আরো বাড়তে হবে। একদম উপজেলা লেভেল পর্যন্ত যখন আমাদের মাইক্রোবায়োলজি কালচার গুলো হবে, কোয়ালিটি কালচার, তখন এই জিনিসগুলো আরো ডেভেলপ হবে। এনিওয়ে, তারপরে আরেকটা জিনিস হচ্ছে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল। এটা আমি আগেও বলেছি যে আমাদের হাসপাতালগুলো থেকে কিন্তু এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া গুলো বেশি ছড়ায়, কারণ সেখানে অনেক অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে, এবং যেহেতু পেশেন্ট গুলো আমরা আশেপাশেই থাকে, একজন থেকে আরেকজন ছড়াচ্ছে। আমি যদি হাসপাতালগুলোর ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল, এটা একটা টার্ম, হাসপাতালগুলোর যে ক্লিননেস, সেটা যদি আমি ডেভেলপ করতে পারি, ক্লিননেস মানে শুধুমাত্র মেঝের পরিষ্কার পরিচ্ছন্নতা না, অ্যাজ এ হোল টোটাল দ্য সিস্টেম, এটা যদি আমি উন্নত করতে পারি, তাহলে কি হবে, হাসপাতাল যেহেতু একটা বড় সোর্স এই সুপার বাগ গুলার, সেটা আমরা প্রতিরোধ করতে পারবো। সেটা একটা বিষয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমার অন্য যে দুইজন বক্তায়
কাজ করছেন, সেটা হচ্ছে গবেষণা। আপনাকে এই এএমআর নিয়ে কাজ করতে হলে আমাকে এএমআর এর বিভিন্ন আপডেটেড তথ্য জানতে হবে, এভিডেন্স বেসড তথ্য। আমি যখন কাজ করব, সরকার যখন কাজ করবে, আমাকে এই ডিসিশন গুলো নেওয়ার জন্য এভিডেন্স দরকার হয়। সেই এভিডেন্সের জন্য দরকার হচ্ছে রিসার্চ বা গবেষণা। সেটা আমার সাথে দুজন বক্তাই আছেন। ডক্টর অনিন্দ্য রহমান, আপনাকে একটু আমাকে থামাতে হচ্ছে, কারণ আমার ঘড়ির কাঁটা বলছে যে আমাকে আসলে বিদায় নেওয়ার সময় হয়েছে। তো যাওয়ার আগে আজকের এই শেষ কোশ্চেন আপনার কাছে, আজকের এই আয়োজন সম্পর্কে আপনার মন্তব্য যদি এক বাক্যে জানতে চাই। আমার এক বাক্যে বলবো খুবই ভালো, কারণ আমার কাছে মনে হয় অ্যান্টিমাইক্রো রেজিস্ট্যান্সটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু সবার জন্য, প্রবাসীদের জন্য যেমন বাংলাদেশিদের জন্য সেরকমই। এটা নিয়ে যত আলোচনা হবে তত আমার মনে হয় কাজ হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবারে আজকে যেতে চাই ডক্টর আমিনুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমরা কথা বলছিলাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। এই ব্যাপারে অণুজীব বিজ্ঞানীদের ভূমিকা কি সংক্ষিপ্ত আকারে আপনার কাছে জানতে চাইবো, এবং সেই সাথে আরেকটি কোশ্চেন করব, সেটা হলো যে বাংলাদেশের আলো বাতাসে বেড়ে উঠে গিয়ে ইউএসএ তে আপনি এখন একজন শিক্ষকতা পেশায় আছেন। সো আসলে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে কিভাবে মানিয়েছেন? ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। আসলে আমরা এতক্ষণ তিনজন বক্তাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে যে কথাগুলো বললাম, সবগুলোই কিন্তু আসলে ব্যাকটেরিয়া কেন্দ্রিক, তাই না? অ্যান্টিবায়োটিক কাজ করবে হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, এবং ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের সংক্রমণ করে। তো আমাদের ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। তো ব্যাকটেরিয়া তো আসলে একটা মাইক্রো অর্গানিজমস, হ্যাঁ? তো এখন অণুজীব বিজ্ঞানীদের ভূমিকাটা আসলে কি হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রতিরোধে? একজন অণুজীব বিজ্ঞানী বা মাইক্রোবায়োলজিস্ট যে মাইক্রো অর্গানিজম সম্পর্কে আসলে যতটুকু জানে, আমার মনে হয় না অন্য প্রফেশনের কেউ আসলে এত বেশি জানে। মানে একটা মাইক্রো অর্গানিজমস তার গঠন কিরকম, তার গতি প্রকৃতি কি, সে কিভাবে আসলে রোগ তৈরি করে, রোগ সংক্রমণ করবে, ট্রান্সমিশন হবে, এভরিথিং কিন্তু আসলে এই মাইক্রোবায়োলজি কারিকুলামের মধ্যে চলে আসে। সো যে একজন মাইক্রোবায়োলজিস্ট, তার পক্ষেই আসলে এটা বিশদভাবে জানা সম্ভব, গবেষণা করা সম্ভব, এবং হচ্ছে এটার প্রতিকারের ব্যবস্থা কি হওয়া উচিত সেগুলো সম্পর্কে আসলে সুন্দর একটা গাইডলাইন দেওয়া উচিত। আমি একটু যদি যোগ করতে চাই যে আমাদের দেশে কিন্তু আসলে এখন মোটামুটি অধিকাংশ পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেই মাইক্রোবায়োলজিস্ট গ্র্যাজুয়েটরা বের হচ্ছে, এবং আমরা যদি মাইক্রোবায়োলজির যে হচ্ছে আপনার ধরেন স্কোপ এবং অপরচুনিটি, প্রফেশনাল স্কোপ অপরচুনিটি দেখি, তো এটা কিন্তু এখন ব্যাপক অপরচুনিটি রয়েছে আমাদের দেশে, এবং বহির্বিশ্বে তো আছেই। কারণ যেখানে আসলে যেই সেক্টরে যেই মানুষদের কাজ করা বা যেই যে এক্সপার্টদের থাকা দরকার, আসলে সেখানেই থাকা উচিত। এখন মাইক্রো অর্গানিজমস অথবা আপনার মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে যদি এমন কোনো প্রফেশনের লোকজন কাজ করে যাদের আসলে সেই প্রফেশনে কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, বা সেটা হচ্ছে ব্যবহারিক কোনো জ্ঞান নাই, তাহলে তো আসলে সেটা কার্যকরী হবে না, তাই না? তো এই যে হসপিটাল ইনফেকশন কন্ট্রোল, প্রিভেনশন এবং কন্ট্রোলের কথা হচ্ছিল, ডক্টর অনিন্দ্য কিছুক্ষণ আগে বলে গেলেন যে কিছু কিছু হটস্পট আছে কিন্তু সব জায়গাতেই, যেখান থেকে আসলে এই রেজিস্ট্যান্স গুলো তৈরি হয় এবং সুপারবাগ গুলো তৈরি হয়, এবং তারপরে আস্তে আস্তে সেটা আসলে আপনার বিভিন্ন পরিবেশ এবং হচ্ছে গিয়ে আশেপাশে আপনার সব জায়গাতে যেটা হচ্ছে ছড়িয়ে পড়ে। তো এই যে কন্ট্রোলের যে ব্যবস্থাগুলো হবে, তো এখানে আপনার ধরেন রিস্ক অ্যাসেসমেন্টের কিছু ব্যাপার আছে, যে জিনিসগুলো আসলে হাইলাইট করতে হবে এবং কিভাবে করতে হবে, সেই জিনিসগুলো আসলে আপনার একজন মাইক্রোবায়োলজিস্ট ডক্টর আমিনুল ইসলাম, আপনাকে একটু জাস্ট আমার থামাতেই হচ্ছে, বিকজ অফ আমার একেবারেই ঘড়ির কাঁটা একেবারে ছুঁই ছুঁই। শেষ জায়গা থেকে আপনার কাছে জানবো, আসলে প্রবাসী থেকে যেটা বলছিলাম একটু আগে, যে বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠা একজন ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, ইউএসএ তে এখন ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। সো এই জায়গাতে আপনার আসলে পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হয়েছে যদি অল্প কথায় বলেন। আচ্ছা, পরিবেশের সাথে অ্যাডজাস্ট, আমি আসলে দীর্ঘদিন বাংলাদেশে ছিলাম, আমি দীর্ঘদিন কাজ করেছি বাংলাদেশে, আইসিডিডিআরবিতে ছিলাম। তো আমি 2019 সালে আসলে ইউএসএ তে আসি। তো আসলে অ্যাডজাস্টমেন্টটা খুব চ্যালেঞ্জিং। আপনার শুরুতে
আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। তো আল্টিমেটলি যেটা হচ্ছে যে এখানকার পরিবেশ পরিস্থিতি অনেকটাই আমি বলব যে খুবই কন্ডুসিভ এবং খুবই হচ্ছে আপনার ইনভাইটিং। তো আমি যেখানে কাজ করি এবং আমার যেখানে আসলে আমার কলিগ যারা বা বন্ধু-বান্ধব আসলে সবাই খুবই ইনভাইটিং এবং আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে চায় যেন আমরা এখানে সাকসেসফুল হই এবং আমার যে আমি যেখানে কাজ করি আরকি, কাজের যে পরিবেশটা, সেই পরিবেশটাও এরকম যে যত ধরনের সাহায্য সহযোগিতা আসলে প্রয়োজন, তারা আমাকে সবকিছুই সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। বিনিময়ে যেন আসলে আমি সাকসেসফুল হতে পারি। বিকজ হচ্ছে আমার সাকসেসটাই হবে হচ্ছে আমার ডিপার্টমেন্টের সাকসেস। অথবা আমার সাকসেসটাই হবে হচ্ছে আমার ইউনিভার্সিটির সাকসেস। সো বিষয়টা তারা এভাবেই দেখে। তো পার্সোনাল চ্যালেঞ্জ অনেক আছে, কিন্তু আসলে ওভারঅল আমার মনে হয় যে এই চ্যালেঞ্জ গুলো আসলে আমাদেরকে তো নিতেই হবে। চ্যালেঞ্জ রাইট, না নিলে তো আসলে সেটা সাকসেসফুল হওয়া যায় না। জি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, এবং সেই সাথে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি ডক্টর অনিন্দ্য রহমান, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি ইফতেখার রফিকুল্লাহ আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, প্রবাসের কথা দেখতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায় প্রতি শুক্র, শনি এবং রবিবার ঠিক রাত 12:30 বাংলাদেশ সময়ে। সুপ্রিয় দর্শক, সময় হলো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শিবুল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের